জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। বয়সের সাথে করেছি আনি, মনে দেদার ফুর্তি ভীষণ বাড়াবাড়ি। নমস্কার মিতারা, আমি সুমনা। আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমার গোটা টিমকে। আর আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু বয়স। বয়স বলতে যেটা বোঝায়, মানে আমরা একটা সার্টেন মোমেন্টের পরে বা সার্টেন এজের পরে এসে আমরা দোহাই দিই না যে আমার বয়স হয়ে গেছে, এখন কি এটা হবে? তো এই ছোটোখাটো জিনিসগুলো নিয়েই আমি আজকে সুরঞ্জনাদি আর আমার দীপশ্রীদির সাথে কথা বলবো। তো এবার আমরা সরাসরি চলে যাব সুরঞ্জনাদির কাছে। তো সুরঞ্জনাদি, তুমি আমার মিতাদের বলো এই সমস্ত ধারণা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি যে এজ ডাজন্ট ম্যাটার বা এজ জাস্ট আ নাম্বার। একদম, এজটা একটা নাম্বার ছাড়া কিছু না, নাথিং বাট আ নাম্বার। তো আজকের দিনে আমার একটা এজ হয়ে গেছে বলে আমি এই কাজটা করব কি করব না, তো আমি তোমাকে জিজ্ঞেস করবো পার্টিকুলার অনেক এজ ওরিয়েন্টেড অনেক প্রবলেম আছে। তো তুমি আজকের মিতাদের কোন এজ নিয়ে কি টাইপের আলোচনা করতে চাইছো? আজকে একটা মেয়ে, ধরো আমাদের সাধারণ ঘরের মেয়েদের কথা বলছি, তারা যখন একটা সার্টেন এজ ক্রস করে যায়, অ্যারাউন্ড ধরো তোমার যখন তাদের একটা 30 থেকে 32 বছর বয়সের মধ্যে তারা, তখন হয়তো নানান পরিবেশ পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে আসছে, ওর 30 বছর হয়ে গেল এখনো বিয়ে করো না। পাশাপাশি দেখো একটি ছেলে যখন সে 25 থেকে 26 বছর বয়সে এসেছে, তাকে তখন শুনতে হচ্ছে হ্যাঁ তোর এতটা বয়স হয়ে গেল এখনো তুই একটা চাকরি খুঁজে করতে পারবি না। আবার সেরকমই ধরো যখন একজন মিড এজ মহিলা, মনে করো 35 36, সে কোনো কারণে ডিভোর্সি বা উইডো, তাকে বলা হলো তুমি আর নতুন করে জীবনটা শুরু করতে পারছো না। তো এই ছোট ছোট সামান্য জিনিসগুলো আমরা বয়সের ভিত্তিতে বিচার করি। আমার প্রশ্নটা হচ্ছে কেন কেন এটা এটা আমার প্রশ্ন আজকের দিনে আপনাদের কাছে। কেন একটি মেয়ে 45 কি 50 আমি ধরছি, যদি সেই এজও হয়ে থাকে, 32-35 কিছু না, 45 থেকে 50, তার যদি কাউকে ভালো লেগে থাকে, সে যদি ডিভোর্সি হয়, সেপারেটেড হয়, হোয়াট এভার, বা তার যদি কাউকে ভালো লেগে থাকে, বিয়ে বা আজকের দিনে লিভ ইন রিলেশনশিপ, এখন চারিদিকে বহু লোকজন লিভ ইন রিলেশনশিপ আছে, কেন সে করতে পারবে না? বাধাটা কোথায়, আপত্তিটা কোথায়? এই যে সমাজের যে আশপাশের যে লোকজন যারা আজকে এই এত বাধা বিপত্তি সৃষ্টি করছে, আমি মনে করি আমার খারাপ সময় কিন্তু কোনো মানুষ পাশে দাঁড়াতে আসবে না। এটা আপনি ভেবে দেখুন, নিজেকে জিজ্ঞেস করুন, আপনার কোনো খারাপ সময় আপনার কজন আত্মীয় বা আপনার কজন নেবার, মানে আপনার প্রতিবেশী আপনার সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আপনার দিকে, এটা কি আপনি বলতে পারবেন? নিজের বুকে হাত রেখে আপনি এটা বলতে পারবেন? পারবেন না। কেন কি খারাপ সময় বন্ধু চেনা যায়, খারাপ সময় যখন কোনো মানুষ পাশে এসে দাঁড়ায় না, মানে প্রকৃত বন্ধু হয়তো একজন দুজন ছাড়া কাউকে পান না, তো তাহলে আপনি অন্য সময় কেন তাদের কথা শুনবেন? কে কি বলছে তাতে কি আসলো গেল? কিছু তো আসলো গেল না। একটা ছেলে 25-26-এ চাকরি পায়নি, তার মানে এটা নয় যে সে 28-29-এ গিয়ে চাকরি পাবে না। ঠিক তাই, মানে সেখানে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়, সেখানে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। তাকে যে চাকরি করতে হবে তার তো কোনো মানে নেই। তার যদি কোনো প্যাশনের সেক্টর থেকে থাকে, তাহলে সে সেই সেক্টরে কেন এগোবে না? কেন সে নিজে বিজনেস করবে না? সে যদি কোনো ভালো একজন পেন্টার হয়ে থাকে বা ভালো ফটোগ্রাফার হয়ে থাকে, কেন সে সেই সব দিকে মানে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে? তাকে কেন অন্যের কোম্পানি থেকে চাকরি করতে হবে? নট নেসেসারি না। তার যেটা প্যাশন সে সেদিকেই এগোতে পারে। একটা মেয়ের ক্ষেত্রেও বলছি, বিয়েটা কিন্তু নেসেসারি না, বিয়েটা হতেই হবে। আজকালকার দিনে মেয়েরা স্বাবলম্বী, তাদের কোনো ছেলের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি মনে করি যেটা করছে আগে নিজেরা স্বাবলম্বী হতে চাইছে, মানে নিজের একটা কিছু কাজ করতে চাইছে, সেটা ছোটখাটো ব্যবসা দিয়ে হোক বা কিছু চাকরি দিয়ে হোক, তারপরে সেটা বিয়ে করে স্বাবলম্বী হতে চাই। কাজ করতে গিয়ে বা একটা ভালো জায়গায় পৌঁছতে গিয়ে হয়তো বয়সটা বেড়ে যাচ্ছে, হতেই পারে, এটা কোনো ম্যাটারই করে না। তার বয়স বেড়ে গেছে, হ্যাঁ, সে সেই এজের গিয়ে মানে নিজের সমতুল্য যদি কাউকে লাইফে পায় তবে বিয়ে করবে। আর যদি তার মনে হয় যে না আমার বিয়ে করতে ভালো লাগছে না, আমি স্বাবলম্বী, আমি নিজের মতো লাইফ কাটাবো, দরকারই নেই বিয়ে করার। কে কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। আপনার নিজের মন যেটা বলছে, যেটা আপনার একদম মানে
ইনার থেকে মানে অন্তরাত্মা থেকে যেটা আসছে, যেটা আসছে সেটা- যেটা আপনার মন বলে আপনি সেটাই করুন, দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। আশপাশের মানুষ দুদিনে কেউ আপনার খারাপ সময় আপনার পাশে এসে দাঁড়াবে না, তাই যেটা নিজের ইচ্ছে শুধু সেটাই করবেন। অন্যের কথা ওঠা বসা করা আজকের থেকে অন্তত ছেড়ে দিন, অ্যাটলিস্ট এটা আমার মত। সুতরাং এখানে বয়সটা বয়সটা কোনোভাবেই কিছু guardian কোনো কে দিক থেকে কোনো ম্যাটার করে না, মনটাই হচ্ছে আসল। মনটাই যদি সজীব থাকে, মনটাই যদি এভারগ্রিন হয়, তাহলে বয়সে কিছু ম্যাটার করে না। সেটা চাকরির ক্ষেত্রেও ম্যাটার করে না, বিয়ের ক্ষেত্রেও ম্যাটার করে না, কোনো মিড এজ ক্রাইসিসও হতে পারে না, নাথিং, কিছু হতে পারে না। মনটাই হচ্ছে আসল কথা। এবার তো আমার মিতারা নিশ্চয়ই অপেক্ষা করে আছেন, দেখি সুরঞ্জনার তো বলা হয়ে গেল, এবার দেখি দীপশ্রী কি রেমেডি বলে এই বিষয়। তো চলে যাবো দীপশ্রীর কাছে, দীপশ্রীও অপেক্ষা করছে কতক্ষণে মিতাদের সাথে দেখা হবে এবং দিব্যশ্রীর এই বিষয়ে কি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। নমস্কার, মিতারা। মৌন মিতার এই এপিসোডে একটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে এজ বেরিয়ার। তো এজ বেরিয়ার নিয়ে যা র্যাশনাল থিংস যেগুলো আপনারা মেনটেন করবেন সেটা তো আলোচনা হলো, আর আমি কিছু স্পিরিচুয়াল টিপস দেবো। এক্ষেত্রে আমি বেশি কিছু কথা বলবো না, কারণ এজ ব্যারিয়ার অনেক কিছুতে হতে পারে। আমি কিছু জেনারেল টিপস দেবো। আর এজ ব্যারিয়ার যখন হয়, যখন অনেক এজে লোকের বিয়ে হয় না বা কিছু হয় না, তখন তারা জেনারেলি বাপের বাড়িতে থাকে বা বাবা মার সাথে থাকে বা এরকম কিছু, সেই সিচুয়েশনটাও না একটা অনেক দম বন্ধ করা সিচুয়েশন তাদের জন্য হয়ে যায়। এবং সেক্ষেত্রে আমি প্রথম ইম্পর্টেন্স দেবো বাস্তুর, কারণ সেই বাস্তুটা, যে বাস্তুতে সে জন্মেছে, যে বাস্তুতে সে বড় হয়েছে, সেই বাস্তুটা তাকে এই জিনিসটা উপহার দিল। তো সেই জায়গাটাকে কিছুটা তো চেঞ্জ করা দরকার। কিন্তু যেহেতু আমি এখানে কাস্টমাইজড রেমেডি করতে পারছি না, আমি জেনারেল রেমেডি করছি, তাই একটি কথা আপনাদের বলে দেবো যে নর্থে কিচেন রাখবেন না আপনারা, ঠিক আছে? এটা হচ্ছে বাস্তুগত আরো অনেক কিছু মেনটেন করতে হয়, কিন্তু সেটা তো কাস্টমাইজড। আমি শুধু জেনারেল একটা কথা বললাম। আর নাম্বার 2 আমি বলবো, দুটো এসেনশিয়াল অয়েল কিনুন। একটা হচ্ছে, মেনলি 3টে কিনতে হবে, কিন্তু এখন যে টিপসটা দেবো তাতে 2টো লাগবে। একটা হচ্ছে বার্গামট এসেনশিয়াল অয়েল, BERGAMOT, বার্গামট এসেনশিয়াল অয়েল, আর হচ্ছে পাটচৌলি এসেনশিয়াল অয়েল, PATCHAULI। এটা যে কোনো অ্যাপ থেকে, যে কোনো ভালো অ্যাপ থেকে পেয়ে যাবেন। এই দুটো এসেনশিয়াল অয়েল কিনবেন। ছোট দুটো, এরকম ছোট্ট সাইজে, যেমন পাসপোর্ট সাইজ ছবি হয় তেমন ছোট দুটো কাগজের টুকরো করবেন, সাদা, তার মধ্যে যেন কোনো লেখা না হয়। খবরের কাগজের টুকরো করবেন না, নর্মাল সাদা কাগজের ছোট ছোট দুটো টুকরো করবেন এবং 1 ড্রপ করে দুটো কাগজেই এই দুটো এসেনশিয়াল অয়েল 1 ড্রপ করে দেবেন এবং রাত্রি যখন ঘুমাবেন বালিশের তলায় ওইটাই নিয়ে ঘুমাবেন। সকালবেলা উঠবেন, অন্য কিচ্ছু না, পজিটিভ কথা চিন্তা করবেন, কাগজ দুটো বার করবেন, একবার তার ঘ্রাণটা নেবেন এবং তারপর আগুনে সেটাকে পুড়িয়ে দেবেন। পুড়িয়ে দিয়ে ছাইটা যে কোনো ভালো জায়গায় ফেলে দেবেন। এমন নয় যে গঙ্গায় ফেলতে হবে, সেই জলে ফেলতে হবে, ওরকম কিছু নয়, যে কোনো জায়গায় ফেলে দেবেন। যখন আগুন দিয়ে সেটা পোড়াবেন, সাবধানতা আপনার কাছে। আমি বললাম, তারপর আগুন দিয়ে পোড়াতে গিয়ে কোথাও একটু লাগলো, কিছু হলো, আমি কিন্তু দায়ী নয়। আমি আপনাদের টিপসটা দিচ্ছি। নাম্বার 3 হচ্ছে মূলাধার চক্রের আপনাদের একটু মেডিটেশন করতে হবে। এবার মূলাধার চক্রের মেডিটেশন তো আমি কাস্টমাইজড প্রত্যেকে আলাদা করে, যেভাবে আমি ক্লাসে শেখাই বা আমার কাছে কেউ এলে শেখাই, সেভাবে তো আমি এখানে অনস্ক্রিন বলতে পারবো না। আমি জেনারেল যেটা বলছি সেটা হচ্ছে, একটা আপনি যে কোনো অ্যাপ থেকে রুট চক্র এসেনশিয়াল অয়েল কিনে নেবেন। সেই রুট চক্র এসেনশিয়াল অয়েলটা কপালে তিলকের মতো দেবেন, হাতেও একটু দেবেন, যাতে ঘ্রাণটা আসে, এই স্মেলটা যেন আসে, ঠিক আছে? এবার এই অবস্থা, এবং আরেকটা কথা বলে নিচ্ছি এসেনশিয়াল অয়েল থেকে, স্কিনে যখন লাগাবেন, আমার দায়িত্ব নেই আপনার স্কিন অ্যালার্জি থাকলে, সেটা বুঝে লাগাবেন। যদি মনে করেন স্কিনে লাগালে অ্যালার্জি হতে পারে, জামার মধ্যে লাগাবেন, এমন বলবেন না আপনি এটা বলেছেন তারপর আমার স্কিন অ্যালার্জি হয়েছে, আমি কোনো দায়িত্ব নেব না। ঘ্রাণটা নাকে এলেই হয়, তো সেইটা করবেন। এবং ওই এসেনশিয়াল অয়েলটা যাতে আপনার ঘ্রাণে আসে সেইভাবে আপনি নেবেন। এবং নর্মাল আপনি কমফোর্টেবল যেমন ধ্যান পজিশন সেভাবে বসবেন, কারণ ধ্যানের অরিজিনাল পজিশন বা যেমন করে আমরা বলবো ওরকমভাবে বসতে গিয়ে যদি আপনার শরীরে অসুবিধা হয়, সেই ধ্যানে কিন্তু কোনো কাজ দেবে না। সেই জন্য কমফোর্টেবলি যেভাবে বসতে পারবেন সেভাবে বসবেন। যাদের অসুবিধা আছে, বয়স হয়ে গেছে, পায়ের প্রবলেম আছে, তারা নর্মাল চেয়ারে বসুন, ঠিক আছে? এবার বসে চোখ বন্ধ করে ওই ঘ্রাণটা আসবে নাকে, আর লাম মন্ত্রটা উচ্চারণ করবেন। লাম 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 এরকম কিন্তু আস্তে আস্তে ভেতর থেকে উচ্চারণ করবেন।
ঠিক আছে? এটা অন্তত 3 থেকে 5 মিনিট উচ্চারণ করবেন এবং ঘুমানোর আগেই করবেন। তারপরে কিন্তু আবার মোবাইল ঘাটা, গেম খেলা করে টোরে ঘুমাবেন না, কোনো রিল দেখা। ঘুমানোর আগে এই মেডিটেশনটা করে ঘুমিয়ে পড়বেন, তারপরে কিন্তু আর কিছু না, শুধু পজিটিভ চিন্তা। অসাধারণ একটা আমরা রেমেডি পেলাম দীপশ্রীর কাছ থেকে, এটা ট্রাই করুন। আর এটা যাদের যাদের জন্য অ্যাপ্লিকেবল, মানে আমাদের যেসব মিতারা শুনছেন যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু ট্রাই করুন। এবং আমি যেটা বললাম, যেভাবে চলতে বললাম, সেইভাবে একটু চিন্তা ভাবনা করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান একদম হাতে নাতে পেয়েছেন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মানে এই রকম কোনো সমস্যা যেরকম আমরা আলোচনা করছি, সেই প্রশ্ন দেখুন আর একটা ফোন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পাঠান আপনার নাম এবং লোকেশন মেনশন করে। আমরা আমাদের পরবর্তী পর্বে আপনার প্রশ্ন এবং আপনার সমস্যা নিয়ে আলোচনা করব এবং দীপশ্রী আপনাকে রেমেডি বলবে। দেখা হবে আবার পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।